আলহামদুলিল্লাহ পাঠ করি এই জন্যই যে দীর্ঘদিন পরে আমরা এই চলমান যে প্রথা, যে রীতি, এটাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছি। আমরা ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী সবাইকে এক টেবিলে, এক স্টেজে, এক ব্যানারের নিচে বসাতে পেরেছি। তো যাই হোক, আমরা শুভ সূচনাটি করেছি। আমরা একদম শতভাগ সফল হব, শতভাগ আমরা সফলতার একদম চূড়ান্ত শিখরে নিয়ে যেতে পারবো বলে আমি যদি দাবি করি, এটাও ঠিক হবে না। তবে আমার দৃঢ় বিশ্বাস, আমরা যে শুরুটা করেছি এটা যদি আমরা ধরে রাখতে পারি ইনশাআল্লাহ, এই যে দীর্ঘদিন ধরে আমরা একটি বৃহত্তর জাতীয় ঐক্যের কথা বলে আসছি, সর্বদলীয় একটি জাতীয় ঐক্যের কথা বলে আসছি, এটি খুব দ্রুত এবং অল্প সময়ে ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। অন্যথায় বৃহত্তর জাতীয় ঐক্যের আশা করাটা আমাদের জন্য দুরাশায় পরিণত হবে। আমরা শুরুটা করেছি, এখন আপনারা এই জিনিসটিকে এগিয়ে নিন। আমাদের প্রত্যাশা আপনারা এই জিনিসটাকে এগিয়ে নিন। দীর্ঘদিন পরে হলেও আমরা সূচনা করেছি, যেখানে বিএনপি জামাত এক টেবিলে বসতে পারে না। মানুষ বারবার এটা নিয়ে আমাদের গালি পর্যন্ত দিয়েছে, এটি নিয়ে মানুষ আমাদের বারবার এটি নিয়ে প্রশ্নের সম্মুখীন করেছে, প্রশ্নবাণে জর্জরিত করেছে যে বাংলাদেশের বৃহৎ যে দলগুলো রয়েছে তথা বিএনপি, জামাত ইসলাম, এরাই তো এক টেবিলে বসতে পারে না, এরাই তো ঠিক নেই, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এই যে একটি দীর্ঘদিন ধরে মানুষের চাপা ক্ষোভ, রাগ আমাদের নিয়ে, এটি তো আমরা ভেঙে দিয়েছি। গত আমাদের এই ভারত খেদাও আন্দোলনের যে সর্বদলীয় আলোচনা সভা, এখানে আপনার বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। জামাত ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোবারক হুসাইন। তারপরে আপনার চরমনাই পীর সাহেবের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, 12 দলীয় জোটের শীর্ষ নেতা আপনার সৈয়দ এহসানুল হুদা, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা কমরেড সাইফুল হক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। এই যে সবগুলো রাজনৈতিক দলকে আমরা এক টেবিলে বসাতে পেরেছি, এটা আমি মনে করি গণ অধিকার পরিষদের এবং আমাদের সবচাইতে একটি বড় অর্জন। একই সাথে এটি আমাদের বড় একটি চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জটিকে আমরা মোকাবেলা করেছি, সেই চ্যালেঞ্জকে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এই জন্য আমরা যারা উপস্থিত হয়েছেন সকলকেই সাধুবাদ জানাই। তবে আমি এটাও বলতে চাই, আমাদের এই যে চলমান জাতীয় ঐক্যের দ্বার যে আমরা উন্মোচিত করেছি, শুরুটা করেছি, এটাকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। অনেককে নিয়ে অনেক কথা রয়েছে, আলোচনা রয়েছে, হোয়াট এভার। তবে একটা কথা মনে রাখবেন, আমাদের আলোচনা, সমালোচনা, সমস্যা অনেক থাকবে, আছে ইত্যাদি। আমিও নিজে ফেরেশতা না, আমি মানুষ, আমারও হয়তো ভুল আছে, ভুল থাকবে। অন্য রাজনৈতিক দল যারা, তাদেরও হয়তো সমস্যা আছে, সমস্যা থাকবে। তবে একটা কথা মনে রাখবেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা যদি এক এবং ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতা লালন না করতে পারি, আমাদের ভিতরে যদি সেই মানসিকতা না থাকে, তাহলে আপনারা লিখে রাখেন, কোশ্চিন কালেও আমরা আলোর মুখ দেখতে পারবো না, এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পাবো না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমরা যদি এই চিন্তা লালন করি, এই মানসিকতা যদি আমাদের ভিতরে থাকে যে আমি অমুক দলের সাথে বসবো না, অমুক দল অমুক আদর্শ লালন করে, অমুক দলের এটা সমস্যা, সেটা সমস্যা ইত্যাদি, তাহলে ভাই কোনোদিন ঐক্য তো দূরে থাক, বাংলাদেশে এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তিই পাবো না আমরা। পরিষ্কার কথা আমার, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাদের। বিকজ আমরা মানুষ, রাজনীতি করি, আমাদের সমস্যা আছে, সমস্যা থাকবে ইত্যাদি ইত্যাদি, অনেক সমস্যা থাকবে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এক এবং ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতা আমাদের ভিতরে থাকতে হবে, সেই চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকতে হবে, যেটি আমরা ইতিমধ্যে শুরু করেছি। আমি সেদিন বলেছি এই আলোচনা সভায়, যেহেতু সেখানে বাংলাদেশের মোটা দাগে প্রথম সারির সবগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ ছিল, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, আপনার 12 দল, যেহেতু মোটা দাগে সবগুলো রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন, পরিষ্কারভাবে বলেছি যে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে একটা ইস্যুকে কেন্দ্র করে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে পেরেছি। সেটা কি? সেটা হচ্ছে এই যে ইন্ডিয়া হটাও, বাংলাদেশ বাঁচাও তথা আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে আমরা সোচ্চার। এই আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে বন্ডিং, যে ঐক্য সৃষ্টি হয়েছে, এটাকে যদি আমরা ধরে রাখতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আমি মনে করি অতি দ্রুত বাংলাদেশে একটি বিপ্লব সাধিত হবে এবং আমরা ইনশাআল্লাহ এই ফ্যাসিবাদী শক্তির হাত থেকে মুক্তি পাব। আর আমরা যদি আমাদের নিজেদের ভিতরে বন্ডিং তৈরিটা না করতে পারি, নিজেদের ভিতরে আমাদের ঐক্য সৃষ্টি না হয়, তাহলে ওই যে
ফ্যাসিবাদী শক্তি শেখ হাসিনা আমাদের উপরে জাতাকলের যে নির্যাতন জুলুম চালাচ্ছে এটা চালিয়ে যাবেন, কোনো করার নেই। এখন সিদ্ধান্ত আমাকে আপনাকে নিতে হবে, কি করবেন। আপনি সারা জীবন এই ফ্যাসিবাদী স্বৈরাচারের হাতে নির্যাতন, মার, জেল, জুলুম খেতে খেতে চুপটি মেরে বসে থাকবেন, নাকি আপনি আমাদের এই প্রতিবাদে গর্জন দিয়ে সামিল হবেন? সিদ্ধান্ত আপনাদের। প্রিয় বন্ধুগণ, যারা লাইভটি দেখছেন সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই ভয়েস, এই বার্তা শেয়ার করে ছড়িয়ে দেবেন। মানুষকে জানাতে হবে, জাগিয়ে তুলতে হবে বন্ধুগণ। আর চুপ থাকার সময় নেই। পুরো বাংলাদেশকে তারা একটি মরুভূমিতে পরিণত করার নীল নকশা বাস্তবায়ন করে যাচ্ছে। বাংলাদেশ আজকে বাংলাদেশ নেই, যে যাই বলি। আজকে আমি কিছুক্ষণ আগে একটা ছবি দেখতেছিলাম, সেই ছবিটি আমাদের বাংলাদেশের একটি এক সময়কার বিখ্যাত নদী কপোতাক্ষ নদ, বাংলাদেশের ইতিহাস যাকে বলা হয়, এই কপোতাক্ষ নদ নিয়ে কবিতা লিখেছেন সেই বিখ্যাত কবি বাংলাদেশের মাইকেল মধুসূদন দত্ত। সেই কপোতাক্ষ নদের যে ছবি, এই ছবিটি দেখে আমার চোখে কান্না চলে আসছে। এই যে দেখেন, যদি একটু ছবিটা আপনাদের দেখাই, একদম ফেটে চৌচির হয়ে গেছে, এক ফোঁটা পানি নেই, এক ফোঁটা পানি নেই। ছেলেরা ক্রিকেট খেলছে ওখানে। এটা সেই যশোহর এলাকার বিখ্যাত কপোতাক্ষ নদ। কেন মরুভূমি হলো? কেন এই নদী ফেটে চৌচির, এক ফোঁটা পানি নেই? কারণ ভারত আমাদের বন্ধু, আওয়ামী লীগ যাকে স্বামী স্ত্রীর দেশ বলে, এরা প্রত্যেকটা নদীতে বাদ দিয়ে আমার এই দেশটাকে মরুভূমিতে পরিণত করেছে। আমার দেশের বড় বড় নদীগুলো আজকে পানি শূন্যতায় ভুগছে, গ্রীষ্মকালে পানি শূন্যতায় ভুগছে, কোনো নদীতে পানি নেই, পায়ে হেঁটে পার হওয়া যায়। এই যে ব্রহ্মপুত্র নদী, বাংলাদেশের এক সময়ের চির যৌবনা সবচাইতে বড় নদী ছিল ব্রহ্মপুত্র নদ। এই নদীর অবস্থা দেখেন, পানি নেই, হাঁটু পানি কোনো জায়গায় নাই। মানুষ সাইকেল নিয়ে, মোটর সাইকেল নিয়ে পার হয়। চিন্তা করে দেখুন, কপোতাক্ষ নদ, আমি ছবিটাই দেখালাম। এবার আসেন, এই যে বাংলাদেশে ট্রানজিট ব্যবস্থা, অনেকে এটা জানেন। এই যে পদ্মা সেতুটাও করা হয়েছে অনেকাংশে ইন্ডিয়াকে সুবিধা দেওয়ার জন্য। আপনারা কি জানেন? অনেকেই জানেন না। এই পদ্মা ব্রিজ বানানো হয়েছে অনেকাংশে ইন্ডিয়াকে সুবিধা করে দেওয়ার জন্য। কারণ আপনারা জানেন, ইন্ডিয়ার যে 7টি স্টেট, 7 সিস্টার্স বলা হয়, আমাদের উত্তর এবং পূর্ব দিকে বাংলাদেশের অবস্থিত। এখন ইন্ডিয়া যদি ওই পশ্চিমবঙ্গ তথা কলকাতা থেকে বা দিল্লি থেকে কোনো পণ্য, প্রোডাক্ট ওই আপনার আসাম, ত্রিপুরা এসব এলাকায় নিয়ে যেতে চাই, তাহলে কমপক্ষে 1000 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে ওই উত্তরা, শিলিগুড়ি হয়ে একদম আপনার ওই দিয়ে নিয়ে যেতে। এখন তারা কি করে, ওই বাংলাদেশের ভিতরে খুব অল্প সময়ে মাত্র 400 থেকে 450 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসাম, ত্রিপুরায় পণ্য নিয়ে যায়। আবার এখানে যে চুক্তিটা করেছে, চুক্তিটা কি জানি না আমরা, সেখানে নাকি লেখা আছে স্পষ্টভাবে যে এই যে ইন্ডিয়ান ট্রাক, কারভার্ড ভ্যান, বড় বড় লরিগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে বাংলাদেশের উপর দিয়ে, আমাদের দেশের রোড, হাইওয়ে এগুলোর যে ক্ষতি হবে, এই ক্ষতির দায়ভার বাংলাদেশের। মানে এই লায়াবিলিটি ইন্ডিয়া নেবে না। চিন্তা করে দেখুন, মানে আমার দেশটাকে কিভাবে লুটপাট করে খাচ্ছে। আমি আপনি অনেকেই এই জানি না, অনেক কিছুই জানি না ভাই। দেশ যে তাদের অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছে, আমরা এটা জানি না। এগুলো নিয়ে কথা বলতে গেলে আমাদের উপরে জুলুম নির্যাতনের শেষ নেই। অনেক রাজনৈতিক দল কথা বলতে চায় না, মনে করে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার রিস্ক, ঝুঁকি, যে কোনো সময় গুম হতে পারি, মেরে ফেলতে পারি। আবার বড় দলগুলো ভাবে তাদের বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় আসা যাবে না। ক্ষমতার গদিতে বসতে হলে দাদা বাবুদের খুশি করেই ক্ষমতার চেয়ারে বসতে হবে, এরকম একটি সেন্টিমেন্ট, এরকম একটা চিন্তা ধারণা তাদের মাথায় বদ্ধমূল। এই জন্যই তারা বলতে চায় না। তো যাই হোক, আমি বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সবগুলো দলকে এই জন্যই এক টেবিলে বসিয়েছিলাম, এক টেবিলে এনেছি। আমি যদি একটু আপনাদের ছবিগুলো দেখাই, তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। এক টেবিলে বসিয়ে আমরা আলহামদুলিল্লাহ আমাদের জায়গা থেকে যে চেষ্টাটা করেছি, হয়তো আমরা পুরোপুরি সফল বা শতভাগ সফল এটা বলতে পারবো না, কিন্তু আমরা চেষ্টার কমতে রাখি নাই। এই যে ছবিটি দেখেন, এক সারিতে সবগুলো বড় বড় রাজনৈতিক দলের নেতারা। এখানে বিএনপির প্রতিনিধি আছে, জামাত ইসলামের আছে, ইসলামী আন্দোলনের আছে, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা আছে, 12 দলীয় জোটের আছে, এবি পার্টির আছে, লেবার পার্টির আছে, আরও অন্যান্য দলের নেতারা আছে। সবগুলো নেতারা এক টেবিলে বসে অন্তত মুখটা তো দেখাদেখি হচ্ছে। এই যে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে এক গ্রুপ আরেক গ্রুপকে দেখতে পারে না, এক দল আরেক দলকে দেখতে পারে না, এই যে একটি সংস্কৃতি, একটা কালচার বিল্ড আপ হয়েছে,
এই সংস্কৃতি কালচারের কারণে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে এই স্বৈরাচার ফ্যাসিস্ট ভোটচোর সরকার। কারণ আপনারা জানেন, প্রত্যেকটা স্বৈরাচারী শক্তির, ফ্যাসিবাদী শক্তির মূল টার্গেট থাকে বিভাজনের রাজনীতি, ডিভাইডেশনের রাজনীতি। যতক্ষণ তারা জনগণ এবং বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করে রাখতে পারবে, ততই তাদের লাভ, ততই তারা বেনিফিটেড। যেটা ব্রিটিশরা করে গেছে। ব্রিটিশরা 200 বছর রাজত্ব করেছে আমাদের এই অঞ্চলে, এমনি এমনি করেছে। বিকজ আমরা ঐক্যবদ্ধ ছিলাম না, আমাদের অনৈক্য, বিভেদ, বিভক্তির কারণেই ব্রিটিশরা 200 বছর আমাদেরকে লুটে পুটে খেয়েছে। আজকের যে লন্ডন শহর, এই লন্ডন শহর আমার আপনার রক্ত ঘামের টাকা পয়সায় গড়া, অনেকেই জানেন না। এই ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ থেকে যে লুটপাট করে অর্থ সম্পদ, ধন সম্পদ নিয়ে গেছে, সেটা দিয়ে নাকি এরকম 3টা লন্ডন শহর বানানো সম্ভব। আজকের এই লন্ডন শহর যেটা জলজল করে জ্বলছে, এটা এই উপমহাদেশের ধন সম্পদ দিয়ে গড়া। তারপরে আসেন ব্রিটিশ ভারতের কথা, ভারতীয় উপমহাদেশের কথা। এই যে কলকাতা শহর আমাদের পাশেই, এই কলকাতা শহরও বাংলাদেশের ধন সম্পদ দিয়ে গড়া। যখন আপনার বঙ্গভঙ্গের আগে এই পূর্ববঙ্গ থেকে লুটপাট করে এই পশ্চিমবঙ্গের দাদাবাবুরা ধন সম্পদ নিয়ে গিয়ে আজকের এই কলকাতা শহর গড়েছে, প্রতিষ্ঠা করেছে। এই অঞ্চলে ধন সম্পদ আমাদের এই অঞ্চলেরই। এভাবেই এই আমাদের দেশটাকে লুটপাট করে খেয়েছে এই শক্তিগুলো। কিন্তু আমরা হয়তো সঠিক ইতিহাস অনেকেই জানি না, জানার চেষ্টাও করি না। আবার যারা জানেন তারাও প্রচার করেন না, বলেন না, নানাবিধ কারণে। তো আমরা বলে যাচ্ছি বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, আমাদের বলে যেতে হবে। চুপ থাকার কোনো সুযোগ নেই, সময়ও নেই। আপনি চুপ আছেন, ভালো আছেন, এই থিওরি আর বাংলাদেশে কাজ করে না। যার জ্বলন্ত প্রমাণ আপনার আমার সামনে জলজল করে জ্বলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, সবার সম্মানের প্রাপ্ত, শ্রদ্ধার পাত্র। এক সময় ইউনূস সাহেবের ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, সুযোগ ছিল দেশ ও জাতির জন্য কিছু একটা করার, কিন্তু তিনি তখন করেন নাই। কি কারণে আমি জানি না, চুপ ছিলেন। হয়তো তখন বললে বাংলাদেশের রাজনীতিতে কোনো একটা পরিবর্তনের সূচনা হতেও পারত। কিন্তু আজকে তিনি নিজেই বিপদে পড়েছেন, তাকেও ছাড় দেয় না এই ভোটচোর সরকার। তিনি এখন প্রত্যেক মাসে কোর্টে কোর্টে দৌড়াচ্ছেন। চিন্তা করে দেখুন। তাহলে আজকে যারা ভাবছেন আমি আপনি চুপ আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ, ভালো নেই। কালকে আপনি নিজেও বিপদে পড়বেন, আপনার জন্যও বিপদ অপেক্ষা করছে, আপনাকেও ছাড় দেবে না। সুতরাং সময় আছে। যদি টিকতে চান, ভালো থাকতে চান, রুখে দাঁড়ান। একমাত্র উপায়, পথ হচ্ছে রুখে দাঁড়ানোর। এর বাহিরে আর কোনো রাস্তা নেই, পথ নেই। আমি চুপ আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ, এই থিওরি বাংলাদেশে আর কাজ করবে না। এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে প্রমাণিত হয়েছে। ইউনূস সাহেবকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, এটা ভাববেন না যে তাকে আমি অশ্রদ্ধা করতেছি। নো, লাস্ট তিনি যখন লেবার কোর্ট অর্থাৎ শ্রম আদালত কাকরাইলে হাজিরা দেন, আমি তার সাথে ছিলাম, তার পাশেই, তার হাত ধরে তাকে আমি চেয়ারে বসিয়েছি, তার পাশে দাঁড়িয়েছিলাম। পুরো তিনটি ঘন্টা সেই কোর্টে আমি হিয়ারিংটা শুনেছি। এমন একজন সম্মানিত ব্যক্তি, বাংলাদেশের গর্ব, তাকে ন্যূনতম যে অনার করা দরকার সেটা পর্যন্ত বিচারপতি করেন নাই, জাজ সাহেব সেটা পর্যন্ত দেয় নাই। কেন দেয় নাই আমি কয়েকজন লয়ারকে জিজ্ঞেস করলাম। তারা বললেন এর আগের হাজিরাতে, অর্থাৎ এর আগের বার যখন তিনি হাজির হন কোর্টে, ওই সময় নাকি জজ সাহেব দাঁড়িয়ে তাকে সম্মান দেখিয়েছিলেন বলে পরবর্তীতেই উনার উপরে নাকি ওহী নাজিল হয় গণভবন থেকে যে আপনার কিন্তু খবর খারাপ আছে। তার মানে কেন তিনি ইউনূস সাহেবকে দাঁড়িয়ে এরকম সম্মান দেখালেন? তো যাই হোক, এটা আমার আইনজীবীদের কাছ থেকে শোনা, এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা বন্ধুগণ। আমি শুধু জাস্ট এতটুকু বললাম। আজকে কারো কোনো সম্মান নেই, প্রত্যেকটি ব্যক্তি আজকে এভাবেই হেনস্থার শিকার হচ্ছে। তো এটি আমি এজন্যই বললাম আপনাদের বোঝার জন্য, জাস্ট যে আমি চুপ আছি, ভালো আছি, আরামে আছি, এটা ভাববেন না। আপনি চুপ আছেন মানে আপনি আপনার বিপদ ডেকে আনতেছেন। আপনি চুপ আছেন মানে আপনার বিপদ সামনে অপেক্ষা করছে। আপনি ভালো নেই।